ইন্টারনেট একটা বিশাল সমুদ্র। যত এক্সপ্লোর করবেন তত কম। এটা একটা আগুনের শিখার মতন। এটাকে ভালো মতো ব্যবহার করলে ভালো সুস্বাদু খাবার তৈরি হবে, আর যদি মজা করে ব্যবহার করা হয় তাহলে হাতও পুড়ে যেতে পারে। যখন থেকে ইন্টারনেট আমাদের জগতে এসেছে তখন থেকে এর উপর বহু রহস্যময় জিনিসপত্র ঘটতে দেখা গিয়েছে এবং খুঁজে পাওয়া গিয়েছে। আজকে আপনার জন্য নিয়ে এসেছি ইন্টারনেট রহস্যের উপর একটা ছোট্ট সিরিজ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স অফ এমি লেন। এমি লেন ব্র্যাডলি ভার্জিনিয়া ইউএসএতে বসবাসকারী একজন মহিলা ছিলেন। সাল 1998-এ তার পরিবার একটা কেবিন ক্রুজ জাহাজে ছুটি কাটাবে বলে ঠিক করে, কিন্তু 24শে মার্চের রাতে এমি রহস্যময়ভাবে জাহাজের থেকে নিরুদ্দেশ হয়ে যায়। জানাজানি হওয়ার পর তার পরিবার পুরো জাহাজের 10টা ডেক এবং 999টা রুম তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু এমি লেনকে তারা কোথাও খুঁজে পায় না। আর শেষমেশ এটা অনুমান করা হয় যে এমি জাহাজের থেকে সমুদ্রে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। এই কেস আরও ধাঁধালো তখন হয় যখন একটা ওয়েবসাইটে এমির এই ফটোগ্রাফ ভাইরাল হয়ে যায়, আর তারপর বহু লোকে তাকে দেখতে পাওয়ার দাবি করে। কোনো একজন ব্যক্তি তার পরিবারকে বলেন এমিকে বিচেও দেখা গিয়েছে, যেখানে দুজন লোক তাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল। এরপর সাল 1999-তে একজন আমেরিকান সেলার এমনটা দাবি করেন যে তার সাথে এমির কথা হয়েছে, যেখানে এমি তার কাছে সাহায্য চাইছিল। তখন থেকে এখনো পর্যন্ত এমির মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স একটা বড় ইন্টারনেট মিস্ট্রি হয়ে রয়েছে। চিপচ্যান। আপনারা ইউটিউবে বহু লাইভ স্ট্রিম দেখেছেন, যেখানে ইউটিউবার্সরা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে, কিন্তু ওই লাইভ স্ট্রিম কয়েক ঘন্টারই হয়ে থাকে। অর্থাৎ বেশিরভাগ ইউটিউবাররাই কয়েক ঘন্টাই লাইভ স্ট্রিম করে থাকে। কিন্তু তখন কি হবে যখন আপনার জীবনটাকেই লাইভ স্ট্রিমে তুলে ধরা হয়? চিপচ্যান বেসিক্যালি একজন মহিলাকে নাম দেওয়া হয়, যে সিওল সাউথ কোরিয়ায় বসবাসকারী একজন মহিলা। এই মহিলার ইন্টারনেটে 24 ঘন্টাই লাইভ স্ট্রিম চলতো, যেখানে সে শুধু একটা ঘরের ভেতরে বন্দি থাকত। চিপচ্যানের এমনটা দাবি ছিল যে তাকে একজন কোরাপ্ট পুলিশ অফিসার বন্দি করে রেখেছে, আর তার বডিতে একটা চিপ লাগানো রয়েছে, যার দ্বারা তাকে ওই পুলিশ অফিসার কন্ট্রোল করে থাকে। ওই ঘরে লাগানো ওয়েবক্যাম ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিম করে চলে। এই লাইভ স্ট্রিমগুলোতে বেশিরভাগ তাকে ঘুমোতে বা তাকে আজবভাবে কোরিয়ান সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। October 28, 2011.com। 28শে অক্টোবর 2011 সাল আমাদের সবার কাছে প্রায় নর্মাল দিনগুলোর মতনই ছিল, কিন্তু এই ওয়েবসাইটের অ্যাপিয়ার হতেই লোকেদের ভেতর শোরগোল পড়ে যায়। যখনই এই ওয়েবসাইটটিকে খোলা হতো তখনই ওয়েবসাইটটিতে একটা পার্কের ফটোগ্রাফ অ্যাপিয়ার হতো, যেটা দেখতে একদমই র্যান্ডাম মনে হতো, কিন্তু তার সাথে সাথে আজব ধরনের টেক্সটও এই ওয়েবসাইটটিতে অ্যাপিয়ার হতো। বেসিক্যালি এই জগৎ সম্পর্কে নানান আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাসমূহ অ্যাপিয়ার হতো। ওয়েবসাইটটির সাথে একটি ফোন নাম্বারও লিঙ্ক ছিল। যাই হোক, October 28, 2011.com যেভাবে নেটিজেনদের ভেতর আসে ঠিক সেইভাবেই চুপচাপ চলেও যায়, তেমন কিছুই হয় না। কিন্তু যে সকল লোকেরা ওই নাম্বারে কল করেছিল তারা এই ধরনের আওয়াজ কলে শুনতে পায়। এই জিনিসটা শুনে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে একটা ফোন কলের দরুন আপনি অন্য কোনো ব্যক্তির
ভয়াবহ আর্তনাদ ও চিৎকারের আওয়াজ শুনে চলেছেন। যদিও এই ওয়েবসাইট এখন আর নেই, কিন্তু তাও নানান মাধ্যমে এটিকে এখনও অ্যাক্সেস করা যেতে পারে। এই ওয়েবসাইটটিতে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের নানান এক্সপেরিমেন্টস এবং ফর্মুলাও দেখতে পাওয়া যেত, যেগুলোকে আজব এবং বিচিত্র লাইনের ভেতরে লেখা হতো। নেটিজেনদের ভেতরে অনেকে মনে করে যে এগুলোর সম্পর্ক লুসিড ড্রিমিংয়ের সাথে রয়েছে, আর কেউ কেউ এটিকে গভীর নলেজের একটা ছোট্ট ভান্ডার বলে মনে করে থাকে। গোস্টনেট 2009 সালে একটা চাইনিজ সাইবার হ্যাকিং অপারেশনের সম্বন্ধে জানা যায়। এই অপারেশন প্রায় 103টে দেশকে এফেক্ট করেছিল। এই হ্যাকাররা বেসিক্যালি সাধারণ মানুষদের ইমেল পাঠাতো, আর যখন ইমেলে দেওয়া লিঙ্কে লোকেরা ক্লিক করত, তখনই এই হ্যাকাররা তাদের কম্পিউটারে ইনফিলট্রেট করত। তারা টার্গেট ব্যক্তির ওয়েবক্যাম এবং মাইক রিমোটলি অ্যাক্সেস করে নিত, যার ফলে প্রাইভেসি বলে আর কিছুই থাকতো না। আপনি নিজেই ভাবুন, আপনার কেমন লাগবে যে সবসময় আপনারই ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েবক্যামের মাধ্যমে আপনার উপর নজর রাখা হচ্ছে, তাও আবার আপনার অজান্তে। শুধু এটুকুই না, তারা টার্গেট ব্যক্তির কম্পিউটার থেকে যেমন ব্যাংক ডিটেলস আর সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডও কালেক্ট করে নিত। এই জন্য এদের নাম গোস্টনেট রাখা হয়, কারণ কেউই জানতো না যে এইসবের পিছনে আসলে কে বা কারা ছিল। ইমেলস ফ্রম আফটার লাইফ 2011 সালে টিম হার্ট নামক একজন ব্যক্তি একটা আনইউজুয়াল ইমেল রিসিভ করেন। এই ইমেল তার বন্ধু জ্যাক ফোর্স পাঠিয়েছিলেন, আর তাতে লেখা ছিল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমার বাড়িতেই রয়েছি, নিজের বাড়ি পরিষ্কার করো, আমি তোমাকে দেখে চলেছি। এবারে এই ইমেলের আজব ব্যাপার এটা ছিল যে এটিকে পাঠানো ব্যক্তি এই জগতে আর ছিল না। জ্যাকের এইসব ঘটার কিছুদিন আগেই মৃত্যু হয়ে গিয়েছিল। আপনি এবার ভাবছেন যে হয়তো কেউ প্র্যাঙ্ক করে এটা করেছে। জ্যাকের ইমেল আইডি আর পাসওয়ার্ড অন্য কেউই জানতো না। আর আরও একটা বিষয় হলো, টিমের নোংরা ঘরের বিষয়টা জ্যাক ছাড়া আর কেউই জানতো না। দ্য মিস্টেরিয়াস কেস অফ এলিজা ল্যাম। ফেব্রুয়ারি 2013 সালে 21 বছর বয়সী এক স্টুডেন্ট, যার নাম এলিজা ল্যাম ছিল, তাকে মৃত অবস্থায় হোটেলের জলের ট্যাঙ্কির ভেতরে পাওয়া যায়। এই ঘটনা লস অ্যাঞ্জেলসের সিসিল হোটেলে ঘটে। অথরিটিস বলেন যে অ্যাক্সিডেন্টলি জলে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। তাদের বক্তব্য ছিল এলিজা কোনো রকম ড্রাগস বা অ্যালকোহল পান করেননি, এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। যদিও এই ঘটনাটার পিছনে এইসবের থেকেও আরও বড় কিছু রয়েছে, কারণ সিসিটিভি ফুটেজ। এই ফুটেজটা হোটেলের লিফটের, যেখানে এলিজাকে আজব ব্যবহার করতে দেখা যায়। এই ফুটেজে এলিজা লিফটের সমস্ত বাটনস প্রেস করে দেয়, আর লিফটের থেকে বাইরে বেরিয়ে কারোর সাথে কথা বলতে দেখা যায়, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। কিছুক্ষণ পরে এলিজা হোটেলের রুফটপে পৌঁছে যায়, আর 10 ফিট উঁচু জলের ট্যাঙ্কির উপরে ওঠে। জলে ডুবে যাওয়ায় তার মৃত্যু ঘটে। তার ডেড বডি 2 সপ্তাহ পরে এই জলের ট্যাঙ্কির থেকে বের করা হয়, যখন হোটেলে থাকা গেস্টরা জলের আজব টেস্ট ও রঙের কারণে কমপ্লেন করে। তখন ওই ট্যাঙ্কি চেক করতে গিয়ে এলিজার মৃতদেহ সবাই খুঁজে পায়। তখন থেকে এখনো পর্যন্ত এটা ইন্টারনেটের ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড ইন্টারনেট মিস্ট্রি হয়ে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।